কেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এমন ভরাডুবি? কেন টাইগার ব্যাটাররা নিজেদের কন্ডিশনে ব্যর্থ? জিম্বাবুয়ের বিপক্ষে হার কি টাইগারদের জন্য বড় অশনি সংকেত? সিলেট টেস্টে টাইগারদের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন সাবেক কাপ্তান মোহাম্মদ আশরাফুল। নাইনমি জসিমের রিপোর্ট। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা মজা করে একটা কথা সবসময় বলেন, খারাপ সময় যাচ্ছে, রান পাচ্ছ না, জিম্বাবুয়েকে বাংলাদেশে ডাকো, তাদের বিপক্ষে খেলো, দলের ক্রিকেটাররা ছন্দে ফিরবে, দল ছন্দে ফিরবে। কিন্তু এবার একটু উল্টো ঘটনা ঘটেছে। যে জিম্বাবুয়ে 2021 সালে সবশেষ টেস্ট ম্যাচ জিতেছিল প্রায় 4.5 বছর আগে, 10টা টেস্ট আগে, সেই জিম্বাবুয়ে এত দূর থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের কন্ডিশনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য রীতিমতো হতাশার। মাত্র 4 দিনেই বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হেরে গেল। এই জিম্বাবুয়ের বিপক্ষে আশরাফুল ভাই, আপনি কি আসলে কোনোভাবে এক্সপেক্ট করেছিলেন যে বাংলাদেশ হারতে পারে? এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের ছন্দপতনের জন্য কতটুকু আসলে শঙ্কাজনক? না দেখেন, টেস্ট ম্যাচ শুরুর আগের দিনে আপনার সাথে ইন্টারভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম যে টেস্ট ম্যাচটা সহজ হবে না, কঠিন হবে, কারণ তাদের বোলিং ইউনিটটা কিন্তু খুব চমৎকার। আমরা কিন্তু লাস্ট 4-5 মাস কিন্তু টেস্ট ক্রিকেটের বাইরে, আমরা NCL T20 খেলেছি প্লেয়াররা, তারপর BPL খেললো, ঢাকা প্রিমিয়ার লিগ, তারপরে এসে কিন্তু আমরা টেস্ট ম্যাচ খেললাম। তো আমাদের এই পরিকল্পনার অভাবটা কেন থাকে আশরাফুল ভাই? আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও দেখেছি আমরা কি মানে T20 খেলে তারপরে গেলাম হচ্ছে আমরা এই ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, এবার আবার DPL সাদা বলে খেলে আমরা টেস্টে গেলাম কোনো ধরনের ম্যাচ না খেলে। এটা কেন হয়? এটা আসলে ক্রিকেট বোর্ডকে আসলে ভালো মতন চিন্তা করতে হবে যে শুধু ন্যাশনাল টিমের প্লেয়ারদের সব জায়গায় সুযোগ করে দেওয়ার জন্যই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। যদি আপনি ন্যাশনাল টিমের প্লেয়ারদের ঢাকা প্রিমিয়ার লিগ খেলার প্রয়োজন নাই মনে করে যদি খেলতো, তাহলে কিন্তু তারা একটা 3 ডে ম্যাচের প্র্যাকটিস ম্যাচ যদি খেলতো এই ম্যাচটার আগে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আমার কাছে মনে হয়। আপনার কাছে মনে হচ্ছে কিনা বাংলাদেশের ক্রিকেট রাইট ট্র্যাকে নেই এই মুহূর্তে, যার কারণে এই হারটা, মানে টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট? দেখেন, আসলে আমার কাছে মনে হয় যে আমাদের ওই মানের প্লেয়ার আসছে না, যেটা আসলে আসা উচিত ছিল। 25 বছর ধরে আমরা টেস্ট ক্রিকেট খেলছি। আপনি যদি এখনও দেখেন যে আমাদের যারা ওপেনিং ব্যাটিং করছে, ওই 2002 সালে আমরা যেমন খেলতাম ঠিক সিমিলার কন্ডিশনে আছে। জাস্ট হয়তো 2 রান ডিফারেন্স তারা আমাদের ওই সময়কার খেলা আর এখনকার। আমাদের প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে আমাদের, কিন্তু ইন্টারন্যাশনাল মানের প্লেয়ারটা আসছে না, যেটা আমরা চাচ্ছি। আমরা সবাই খালি ন্যাশনাল টিম প্লেয়ারদের জন্য ওয়েট করি। কেন ভাই? ওরা তো একটা স্যালারি পায়, ওরা একটা ম্যাচ ফি পায়, তো তাদের বাদ দিয়ে আমাদের বাকি যে প্লেয়ার তারা যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে, সেই অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমাদের অনেক আগে থেকে আমি বলে আসছি। যে ছেলেটা ফার্স্ট ক্লাসে রান করছে তাকে আমরা চিন্তাই করছি না। নাইম শেখকে আমরা একটা টেস্ট ম্যাচ খেলিয়েছি নিউজিল্যান্ডে, সেকেন্ড ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছে, আপনার 100টা বল সে সার্ভাইভ করেছেন, চমৎকার। আর তারপরে আমরা তার ট্যাগ লাগিয়ে দিলাম যে ওয়ানডে T20 প্লেয়ার, কিন্তু সে কিন্তু লাস্ট 3-4 বছর ধরে ফার্স্ট ক্লাসে রান করছে। সৌম্য সরকার আপনার নিউজিল্যান্ডের মাটিতে যে 145 বা 143 করেছিল, তারপরে তাকে আমরা আর বিবেচনা করি নাই টেস্ট ক্রিকেটে। তো এই জিনিসগুলো আমার মনে হয় যে যারা যেই লিগগুলো হয় বাংলাদেশে, ফার্স্ট ক্লাস ক্রিকেট, লিস্ট A ক্রিকেট, ওইখানে যেই মানের বলারই হোক, যদি রান করে তাদের নিয়ে আপনি চিন্তা করতে হবে। নাহিয়ান বিন জসিম, 71। টেস্ট ক্রিকেটে ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্টে হার টাইগারদের অ্যাপ্রোচকে প্রশ্নবিদ্ধ করেছে। সাদা পোশাকে যেন উল্টো পথে হাঁটছে বাংলাদেশ দল। পরিসংখ্যানের খাতায় যুক্ত হচ্ছে একের পর এক হার। রহমান পেয়ারের রিপোর্ট। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ পথহারা দল। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা করে জয়, নিউজিল্যান্ড আর পাকিস্তানের মাটিতে সিরিজ জয় সাফল্যের সম্বল। এই অর্জনগুলো বাদ দিলে পরিসংখ্যান একেবারেই বিবর্ণ। বুধবার জিম্বাবুয়ের কাছে 4 দিনে টেস্ট হেরে টাইগাররা ব্যর্থতার নতুন গল্প লিখল। এ পর্যন্ত 151 টেস্টের মধ্যে মাত্র 22টিতে জিতেছে বাংলাদেশ, হার 111টি, ড্র হয়েছে 18 ম্যাচ। অভিজ্ঞতা তো বেশ হলো, কিন্তু অর্জন কতটুকু? সাদা পোশাকে টাইগারদের বাজে পারফরম্যান্সের এই ধারাবাহিকতা বছরের পর বছর ধরে বহমান। মাঝে মধ্যে 2-1টা সাফল্য এলে সেটা নিয়ে হয় হইচই, তবে এই সাফল্যের জন্য অপেক্ষায় থাকতে হয় চাতক পাখির মতো।
টেস্ট ক্রিকেটে নতুন বল পুরনো বলের হিসাবটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেশনটা ব্যাট করে কাটিয়ে দিতে পারলে লাঞ্চের পরে ব্যাট করা তুলনামূলক সহজ হয়ে যায়। দলকে ভালো শুরু দিতে পারছে না উদ্বোধনী জুটি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের 2 ইনিংসে বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ যথাক্রমে 31 রান ও 13 রান। গেল 1 বছরে 18 ইনিংসের মধ্যে 8টিতেই 200 এর নিচে অল আউট হয়েছে টাইগাররা। পাকিস্তান সিরিজের পরে সেভাবে জ্বলে উঠতে পারেননি ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজে কিছুটা সফলতা দেখা গেলেও সাউথ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ছিল ব্যাটিং ব্যর্থতা। জিম্বাবুয়ের বিপক্ষেও একই চিত্রটা। ভুল শুধরে ফেলার জন্য হাতে সময় একেবারেই কম। সোমবার শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্ট হেরে টাইগাররা ব্যাকফুটে। শান্ত মিরাজ নাকি হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে চট্টগ্রামে? রহমান পেয়ার, 71। মিস্টার ডিপেন্ডেবলের ওপর আর ডিপেন্ড করা যাচ্ছে না, কোনোভাবেই রানে ফিরতে পারছেন না মুশফিকুর রহিম। সমর্থকরা ইতিমধ্যে তার বিদায় দেখে ফেলেছেন। অনেকে তো আবার বলছেন মুশি নাকি নেটের প্লেয়ার হয়ে গেছেন। মুশফিকুর রহিমের আদ্যপান্ত মোহাম্মদ আদনানের রিপোর্টে। মুশি দৌড়াচ্ছেন, মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছেন, সতীর্থদের বিভিন্ন টিপস দিচ্ছেন, ম্যাচ জেতার তালিম দিচ্ছেন, কোচ শেখাচ্ছেন, মুশফিক শিখছেন, আবার তার রপ্তও করছেন। সবই ঠিকঠাক, কিন্তু ঠিক নেই রানের চাকা। দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষেও ছুঁতে পারছেন না 2 অঙ্কের কোটা। জনমনে একটাই প্রশ্ন, এই মুশফিক কি আর ডিপেন্ডেবল আছেন? ভরসা কি আর তার উপর করা যায়? তার রিসেন্ট ফর্ম অবশ্য তার পক্ষে কথা বলছে না। সাদা পোশাকে সবশেষ 10 ইনিংসে মুশির রান মাত্র 123, গড়টা টেনে টুনে 12। সেঞ্চুরি তো দূরের কথা, একটি 50ও নেই। সর্বোচ্চ করেছেন 37 রান। প্রতিটি ইনিংসেই তিনি দলকে ভুগিয়েছেন, আউট হয়েছেন ক্রিটিক পয়েন্টে। যখন কিনা একটি বড় পার্টনারশিপের দরকার ছিল, তখনই তিনি নিজের উইকেট বিলিয়ে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষেও ধারাবাহিক ছিল মুশফিকুর রহিমের অফ ফর্ম। প্রথম ইনিংসে টাইগাররা যখন একটি বড় ইনিংসের খোঁজে, তখন টি-20 মেজাজের শট খেলে আউট মুশফিক। রান করেছেন মোটে 4। দ্বিতীয় ইনিংসে একই অবস্থা। 138 রানে 3 উইকেট হারানো টাইগারদের পথটা আরও কঠিন করেছেন মুজারাবানিকে খোঁচা মেরে। 2 ইনিংসে মুশফিক 10 রানও করতে পারেননি। কিছুদিন আগেই রঙিন পোশাককে বিদায় বলে দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার। টেস্ট খেলছেন প্রায় 20 বছর, সামনে 100 টেস্ট খেলার হাতছানি। কিন্তু এমন ব্যাটিং দিয়ে মুশফিককে দলে রাখাটা কতটা যৌক্তিক তা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা। অনেকে তো আবার বলছেন সাদা পোশাকে নাকি তার সার্ভিসটাই আর দরকার নেই। এমন পরিস্থিতিতে চট্টগ্রামে মুশির ব্যাটটা হাসে নাকি, তাই দেখার বিষয়। মোহাম্মদ আদনান। জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের হার পেইনফুল। টিম টাইগার্সের পারফরমেন্সে বিসিবি বিব্রত, হতাশার কথা বলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে তাওহিদ হৃদয়ের শাস্তি ইস্যুতে বিব্রতকর পরিস্থিতির জন্য দায় নিয়েছে বিসিবি। তবে আবারও নতুন করে হৃদয়কে দেওয়া হয়েছে 1 ম্যাচের শাস্তি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। সিদ্ধান্তটা তো মাহমুদের নেয়নি, সিদ্ধান্তটা আমরা নিয়েছি, দায়টা আমাদেরই। ক্রিকেট বোর্ড যেন দিনে দিনে পরিণত হচ্ছে একটা হীরক রাজার দেশে, যেখানে প্রতিদিনই নতুন নতুন অদ্ভুতুড়ে কাণ্ড ঘটে, আবার তার হাস্যকর ব্যাখ্যাও মিলে। একের পর এক সার্কাস চলছে। বিসিবির সামনে দাঁড়িয়ে থাকা এই ভুল ভাস্কর্যটার মতোই যেন সবকিছু অদ্ভুত ভুলের চক্করে। এক হৃদয়ের শাস্তির ইস্যুতে বিসিবিতে তৈরি হয়েছে লঙ্কা কাণ্ড। এক এক সময় এক এক ব্যাখ্যা, রীতিমতো এক হাস্যকর অবস্থা। এটা স্বাভাবিক। হ্যাঁ, কেউ হয়তো একটু আমাদেরকে অনুরোধ করতে পারে, ভাই এই নিয়মটা বদলান, আমাদের এই অসুবিধা হবে, তারা বলতেই পারে এবং তারা চাপও সৃষ্টি করতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই চাপটা অ্যাবজর্ব করা এবং নিয়ম যেটা আছে, বই যে কথা বলে সেই অনুযায়ী করা, মানুষকে কনভিন্স করা যে না এইটা এইভাবেই হবে। সেই কাজটা আমরা ঠিকভাবে করতে পারিনি, তো এই দায়টা আমাদেরই নিতে হবে। দায়টা মোহামেডানের না, আবার হৃদয়েরও না, দায়টা বিসিবির। নাজমুল আবেদিনের সহজ স্বীকারোক্তি, যারা ভুলের শাস্তি দিবে সেই ক্রিকেট বোর্ডই শাস্তি দেয়াকে ঘিরে একের পর এক হাস্যকর ভুল করে বলছে সরি। বাই ল চেঞ্জ করে যেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটা অ্যাকচুয়ালি নেওয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। সো আমাদের যেটা করতে হবে, প্রিভিয়াসলি যেই নিয়মকানুন ছিল সেটাকে আমাদের অনুসরণ করতে হবে। আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের শাস্তি হৃদয়ের প্রাপ্য ছিল, কিন্তু শাস্তির নামে হৃদয়ের সঙ্গে তামাশা করে বিসিবি তার খেলার ফোকাস নষ্ট করছে না তো?
শাস্তি দেওয়ার পর হাস্যকরভাবে টেকনিক্যাল কমিটিকে টপকে নিয়ম ভেঙে সেই নিয়ম বদলে হৃদয়ের শাস্তি কমায় আম্পায়ার্স কমিটি। 2 ম্যাচ খেলার পর নতুন করে তাকে আবারও দেয়া হচ্ছে শাস্তি। পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পাবে না। ক্রিকেট বোর্ডে হাস্যকর সব অদ্ভুত কাণ্ডের মতোই জিম্বাবুয়ের বিপক্ষে অদ্ভুত পারফরম্যান্স টিম বাংলাদেশের। নাহিদ রানা যাচ্ছেন পিএসএল খেলতে। পাকিস্তান যাবার আগে ব্যাগ ভর্তি হতাশা নিয়ে ফিরেছেন ঢাকাতে। পিএসএল খেলতে যাবার আনন্দ যেন ম্লান নাহিদের। বিসিবিও কি লজ্জায় পড়েছে এমন হারে? এটা কিছুটা পেইনফুল, কারণ আমরা আমাদের দলকে যে যা এখন দেখি বা দেখতে চাই, বা আমাদের দলের সক্ষমতা নিয়ে আমাদের যে ধারণা, সেটার সাথে এই রেজাল্টটা একেবারেই মেলে নাই। যে রেজাল্টটা হয়েছে সেটা মোটেই সন্তোষজনক নয়, কিছুটা বিব্রতকরও বটে। আশা করবো এখান থেকে আমরা ফিরে আসবো এবং এরকম দিন আমাদের যেন আর দেখতে না হয়। সিরিজ হারের লজ্জা থেকে বাঁচতে চট্টগ্রামে শান্তদের জিততে হবে, কিন্তু হারলে নতুন বাংলাদেশের ক্রিকেট নতুন এক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজা সমিত্রা খেলবেন সাদা জার্সিতে। বুধবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত, যা বেরিয়ে এসছে খেলাযোগের অনুসন্ধানে। শুধু তাই না, ফুটবলারদের নিয়ে সাইবার বুলিং এর ক্ষেত্রে কঠোর অবস্থান নেবে বাফুফে, এমনটাই জানা গেছে মিটিং শেষে। বিস্তারিত রান আহমেদের রিপোর্টে। লাল জার্সিতে শিলংয়ে ভারতকে কাঁপিয়ে দেওয়া, ভালো খেলেও হাসেনি সৌভাগ্য, আসেনি কোনো গোল, হয়েছে ম্যাচ ড্র। 10 জুন ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কোন জার্সিতে খেলবে হামজা সৌমিত্রা? ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। তবে বুধবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনুসন্ধানে তা জানতে পেরেছে খেলাযোগ। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে কাবরেরার দল খেলবে সাদা জার্সিতে, যার মাঝে থাকবে বাংলাদেশের পতাকার লাল সবুজ রঙের ছোঁয়া। সফেদ জার্সি পরেই 2003 সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার ছেলেরা, তাই এই জার্সিকে খানিকটা লাকি চার্ম হয়তো বলাই যায়। এছাড়াও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে 5 জুন বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলবে সুদানের বিপক্ষে। এ ব্যাপারটাও খানিকটা নিশ্চিত করা হয়েছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে। ওই মিটিংয়ে নেওয়া হয়েছে আরও বেশ কিছু সিদ্ধান্ত, যেমন জাতীয় দলের ফুটবলাররা যে কোনো ধরনের সাইবার বুলিং এর শিকার হলে বাফুফের ভূমিকা কি হবে খোলাসা করা হয়েছে সে বিষয়টাও। অনেক সময় দেখা যাচ্ছে অনেকে অনেক কিছু ট্রল করে, এগুলো আমাদের প্রেশার পড়ে এবং আমাদের খেলোয়াড়দেরকে মেন্টালি প্রেশার, তাদেরকে গালিগালাজ করা, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। তাদেরকে যাতে এই ধরনের কোনো কিছু কেউ যদি করে, সেই ক্ষেত্রে আমরা 100% বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের খেলোয়াড়দের পাশে আমরা আছি। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 23 AFC এশিয়ান কাপের বাছাই পর্ব। ওই ম্যাচগুলো ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায় বাফুফে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। রান আহমেদ, 71। বিগ ম্যাচ বা টুর্নামেন্ট জিতলে বোনাস পেতে যাচ্ছেন হামজা, জামাল ভুইয়ারা। বুধবার ন্যাশনাল টিম মিটিংয়ে গৃহীত হয়েছে এমনই প্রস্তাবনা। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ জিতলে মিলতে পারে এই বোনাস। এছাড়া আসছে সপ্তাহেই শুরু হচ্ছে বাফুফের নিচতলায় মিডিয়া রুম বানানোর কাজ। মেদিন আইমের রিপোর্ট। মনে হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ শান্তকি দলের এমন পারফরমেন্সের পর টেস্ট ম্যাচ প্রতি 8 লাখ টাকা পেয়ে নিজে খুশি নাকি নিজেই কনফিউজড? নতুবা সাংবাদিকদের এমন প্রশ্ন করলেন কেন? 22 গজ পেরিয়ে ফুটবল মাঠে আসি। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মেগাস্টার হামজা চৌধুরী লেস্টার থেকে শেফিল্ডের ধারে গিয়ে প্রতি মাসে কামান প্রায় বাংলাদেশি টাকায় 40 কোটি টাকা। সেই তিনি ভারতের বিপক্ষে ম্যাচ খেলে বাফুফে থেকে পেয়েছেন মোটে 20,000 টাকা। এই টাকা হয়তো হামজার জন্য কিছুই না, বাংলাদেশের জার্সিতে খেলাটাই যে সম্মানের, আর এই সম্মানের কোনো দাম হয় না। কিন্তু বাকি প্লেয়ারদের কাছে, বিশেষ করে চন্দন রায়দের মতো নবীনদের কাছে এই টাকাটা গুরুত্ব বহন করে। চলতি বছর বাংলাদেশের অনেক ম্যাচ আছে, সেখানে এই সম্মানই 20,000 টাকা থেকে আরও বাড়ানোর পরিকল্পনা এক প্রকার চূড়ান্তই করেছে বাফুফে। তবে একটা জায়গায় সিদ্ধান্ত আসছে নিশ্চিত। বুধবার জাতীয় লীগ কমিটির 1.5 ঘন্টার মিটিংয়ে তোলা হয় এটি। বিগ ম্যাচ বা বিগ টুর্নামেন্টে ম্যাচ জিতলে জাতীয় দলের ফুটবলারদের একটা ভালো বোনাস দিতে যাচ্ছে বাফুফে। সব ঠিক থাকলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে জয় পেলেই ফুটবলাররা পেয়ে যেতে পারেন এটি।
যে বোনাসের ঘোষণা অব্যাহত থাকবে পরের ম্যাচগুলো জিতলেও। তাবিদ আওয়াল আসার পর বাফুফের ব্র্যান্ডিংয়ে অনেক গুরুত্ব দিচ্ছে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুর নেতৃত্বে, যেটা একটা আলাদা মাত্রা পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে পড়ে থাকা বাফুফের নিচতলায় বাড়ানো হচ্ছে সাংবাদিকদের জন্য মিডিয়া রুম। এতদিন ঝুলে থাকা এই এজেন্ডাটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন খোদ প্রেসিডেন্ট। আগামী সপ্তাহেই করা হবে প্রাথমিক ডিজাইন চূড়ান্ত। হামজা চৌধুরীর স্ট্যান্ডার্ডের সাথে খাপ খাইয়ে সবকিছু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে নোঙর ফেলাই যে লাল সবুজের বাংলার পরবর্তী পরিণতি। মেহেদি নাইম, ৭১। চলতি বছর হচ্ছে না দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় মর্যাদা টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার ১৫তম আসরটি আগামী বছর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আগামী বছর প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা আছে। এখনই নির্দিষ্ট করে বলা হয়নি কবে এবং কোথায় এটি হবে। এই বছরের জুন জুলাই মাসে শ্রীলঙ্কায় সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল, কিন্তু সাফ জানিয়েছে তাদের সদস্য দেশগুলো এবং টুর্নামেন্ট কমার্শিয়াল রাইটস হোল্ডার স্পোর্টস 5 মনে করছে এই আয়োজন নিখুঁতভাবে শেষ করতে হলে আরও কিছুটা সময় প্রয়োজন। সেই কারণেই এই বছরের সাফ চ্যাম্পিয়নশিপ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা আশা করছে সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রতিযোগিতা 2026 সালে আয়োজন করা যাবে।